হে মাই লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ মিষ্টি ব্লগ নিয়ে। হ্যাঁ গাইস, ভিডিওগুলো একটু আগের ভিডিও আর একটু লেট আপলোড করছি, কারণ অনেক ট্রাভেল, অনেক সমস্যা এসেছিল আমার জীবনে। তো আমি ধীরে ধীরে আবারও রিকভার করার চেষ্টা করছি। জানি না কবে পুরোপুরি ঠিকঠাক কন্টিনিউ ভিডিও দিতে পারবো, আর দিতে পারবো কি না ভিডিও সেটাও জানি না, কারণ অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি গাইস। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, তো সবটা তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এইটুকু বলতে পারি, তোমরা আমার ভিডিওগুলো একটু যদি অ্যাডজাস্ট করে নিয়ে দেখো তো আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো এটাই বলবো, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আই প্রমিস, আই হোপ কি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তোমরা আগের একটা ভিডিওতে দেখেছিলে গাইস যে আমরা গেছিলাম বৈষ্ণোদেবী, আর সেটা ছিল অক্টোবরে দুর্গা পুজোর সময়ে আমরা গেছিলাম বৈষ্ণোদেবী মন্দিরে। যেদিনে কোজাগরী লক্ষ্মী পুজো ছিল সেই দিন আমরা গেছিলাম বৈষ্ণোদেবী মন্দির। তো তারই কিছু ক্লিপস আমার গ্যালারিতে ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। যেহেতু মন মেজাজ এখন আর কোনোটাই ভালো নেই, ভিডিও শ্যুট করতে বা এডিট করতে, আপলোড করতে কোনোটাই আর ইচ্ছে করে না। এখনও তার রেস কিন্তু কাটেনি, বাট ভাবলাম যে গ্যালারি ভর্তি ভিডিওগুলো আছে একটু শেয়ার করে দিই, যদি তোমাদের ভালো লাগে বা তোমরা যদি দেখো তো দেখে নিও। তো এই দেখো গাইস, আমরা বৈষ্ণোদেবীর মন্দিরটা রাত্রিতে তোমাদেরকে দেখিয়েছিলাম, যেহেতু আমরা রাত্রিতে দর্শন করেছিলাম মাতা রানীকে। তো তারই কিছু ক্লিপস সকালের দেখিয়ে দিলাম যে মাতা রানী কোথায় থাকেন, মন্দিরটা সকালে কীরকম দেখতে লাগে। তো সেই জন্যই ওই মাতা রানীর মন্দিরটা তোমাদেরকে সকালের একটা ক্লিপস দিয়ে দিলাম। তারপর দেখো, এখান থেকে আমরা নেক্সট মর্নিংয়ে বেরিয়ে পড়েছি স্নান টান করে ফ্রেশ হয়ে ভৈরব বাবার মন্দিরে যাওয়ার জন্য। আর ওই দূরে উঁচুতে পাহাড়ের উপরে একদম লাস্ট কর্নারে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, রোপওয়ের যে কেবল কানেকশানটা রয়েছে ওটা রয়েছে ভৈরব বাবার মন্দির। তো আমরা নেক্সট মর্নিংয়ে এটাই প্ল্যান করলাম যে আমরা এই রোপওয়েতে করেই যাব ভৈরব বাবার মন্দির, কারণ আগের দিনে তো অনেকটা রাস্তা আমরা মোটামুটি 12-14 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে এসছি কাটরা থেকে বৈষ্ণোদেবী মন্দির পর্যন্ত। বাট সকালে রাত্রিতে মাতা রানীর দর্শন করে মোটামুটি 12টা নাগাদ আমাদের দর্শন ফিনিশ হয়েছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করেছি, অনেক রাত্রি হয়ে গেছিল। তো আবার সকাল 6টায় ঘুম থেকে উঠে আমরা ওখানে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে, বেরিয়ে পড়েছি। তো তখনই আমাদের প্ল্যানিংটা হলো যে আগে আমরা প্ল্যানিং করেছিলাম আমরা পায়ে হেঁটেই যাব, বাট নেক্সট মর্নিংয়ে আমাদের প্ল্যানিংটা চেঞ্জ হয়ে যায়, যেহেতু আমরা অনেকটা টায়ার্ড ছিলাম, ঠিকঠাক মতো রেস্ট করতে পারিনি, আর আমরা রাত্রিতে ঠিকঠাক মতো ঘুমও হয়নি। তো সেই জন্য ভাবলাম যে না, এখান থেকে আর আমরা পায়ে হেঁটে যাব না ভৈরব বাবার মন্দিরে, আমরা রোপওয়েতে করেই যাব। তো সেই রকমই আমাদের দুটো ফ্যামিলি আমরা একসাথে ট্রাভেল করেছি। তো আমরা দুটো ফ্যামিলি মিলে ডিসিশন নিলাম চলো রোপওয়েতেই যাওয়া যাক। বাট রোপওয়েতে সেই মজাটা আসে না যেটা হেঁটে গেলে একটা ঠাকুরের দর্শন করতে বা মন্দিরে হেঁটে যাওয়াতে, বৈষ্ণোদেবী আসাতে যে তৃপ্তিটা হয়েছে সেটা রোপওয়েতে আসায় এই ভৈরব বাবার মন্দিরে বৈষ্ণোদেবী থেকে সেই তৃপ্তিটা কিন্তু আমরা মন থেকে পাইনি। বাট কিছু করার ছিল না, সাথে বাবান ছিল অনেকটা ছোট। এই দেখো গাইস, আমরা কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি ভৈরব বাবার মন্দিরে। উপর সবে লাস্ট কর্নারে উপরে একদম পাহাড়ের শেষে, পাহাড়ের চূড়ায় রয়েছে বাবা ভৈরব বাবা। তো এই দেখো, আমরা বৈষ্ণোদেবী থেকে চলে এসেছি রোপওয়েতে, আর মাত্র 2 মিনিটের রাস্তা ছিল জানো। রোপওয়ের সাইড দিয়েই আমরা যে সিঁড়িগুলো গেছে বা পাহাড়ের ঢাল কেটে যে রাস্তাটা হয়েছে সেইগুলো আমরা সবটা দেখতে দেখতে উঠে পড়েছি আমরা ভৈরব বাবার মন্দিরে। তো ওখানে গিয়েও আমরা পুজো টুজো কিনে তারপর মন প্রাণ ভরে পুজো দিলাম, যেহেতু আমরা সকাল থেকে ব্রেকফাস্ট কিছুই করিনি, কারণ আমাদের কাছে পুজো দেওয়া মানে খেয়ে পুজো দেওয়াটা ঠিক ভালো দেখায় না। বাট গাইস, যেহেতু যেদিনে বৈষ্ণোদেবী এসেছিলাম সেটা আমাদের অনেকটা ট্রাভেল করে, পাঞ্জাব থেকে আমরা জম্মু গেছি 6 ঘন্টা জার্নি করে ট্রেনে, তারপর ওখান থেকে কাটরাতে খাওয়া দাওয়া করে আমরা উঠেছিলাম বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। তো সেই জন্য সেদিন একটু নিরামিষই খেয়েছি,
বাট মোটামুটি কিছু খাবার খেয়েছি সারাদিনে, একদম খাইনি এটা বলবো না, বাট মাতা রানী চেয়েছেন বলেই সেটা সম্ভব হয়েছে যে আমরা এইটুকু একটা বাচ্চা আমাদের বাবানকে সাথে নিয়ে আমরা পায়ে হেঁটে মাত্র 5 ঘন্টায় উঠে পড়েছিলাম বৈষ্ণোদেবী। কাটরা থেকে আমরা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে 5 ঘন্টায় আমরা আমাদের জার্নিটা সাকসেস করতে পেরেছি। তো তারপর আমরা ভৈরব বাবার মন্দিরে গেছিলাম না খেয়ে, ওখানে পুজো টুজো দিয়ে মন প্রাণ ভরে উপরের একটু আশেপাশে লোকেশনটা ঘুরে আবারও আমরা রোপওয়েতেই নিচে ব্যাক করছি, ওয়াপাস আসছি, সেটাও কিন্তু রোপওয়েতে। ওই রোপওয়েতে নামিয়ে দেওয়ার পর রোপওয়েটা একটু ওয়েট করে, মানুষকে পুজো টুজো দেওয়ার জন্য কিছুটা টাইম দেওয়া হয়। তো তারপর কিছু ফটোশ্যুট, কিছু ভিডিও, একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করে তারপর আমরা চলে আসছি আবারও ওই নিচে যেখান থেকে আমরা উপরে উঠেছিলাম ওই বৈষ্ণোদেবী মন্দিরের ওখানটায়। তো ওখান থেকে যেহেতু আমরা একদমই কিছু খাওয়া দাওয়া করিনি সকাল থেকে, আর পুজো মানে লাইনে রোপওয়েতে যাওয়ার জন্য যে লাইনে আমাদেরকে দাঁড়াতে হয়েছিল তাতেই মোটামুটি 4 ঘন্টা লেগে গেছিলো। তো সেই টাইমে আমরা কিন্তু বৈষ্ণোদেবী টু ভৈরব বাবা আরামসে প্যাডেল চলে যেতে পারতাম। গাইস দেখো, এই যে দেখতে পাচ্ছ রোপওয়েতে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে উপরে সিঁড়ি দিয়ে লোকজনেরা যাওয়া আসা করছে পায়ে হেঁটে, আর তার সাথে সাথে পাহাড়ের ঢাল মানে একদম সাইড দিয়ে যে রাস্তা কাটা আছে সেই রাস্তা দিয়েও কিন্তু যাওয়া আসা করছে। একটা সিঁড়ি আছে আর একটা রাস্তা আছে নর্মাল। তো আমরা যেহেতু যখন বৈষ্ণোদেবী মন্দিরে, মাতা রানীর মন্দিরে যখন আমরা এসছিলাম কাটরা থেকে 5 ঘন্টা রাস্তাটা কিন্তু আমরা সিঁড়ি দিয়ে আসিনি, যে ঢাল যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা উঁচু নিচু রাস্তাটা দিয়েই আমরা উঠেছিলাম, কারণ সিঁড়ি দিয়ে কষ্টটা আরও বেশি। তো গাইস আমরা দেখো রোপওয়েতে স্মুথলি 2 ঘন্টায় আমরা এতটা পাহাড়ি রাস্তা একদম ওই উপরের কর্নার থেকে আমরা চলে এসেছি মাতা রানী মন্দিরের ওখানে, যেখান থেকে আমরা রোপওয়েতে চেপেছিলাম সেখানেই এসে নেমে পড়লাম। দেখছো গাইস কত লোকের ভিড়। আমরা তো এত দিনে একবার এসছি বৈষ্ণোদেবী বা ভৈরব বাবার মন্দির দর্শন করতে, বাট কত লোক না জানি কোথায় কোথায় থেকে এসছেন মাতা রানী আর ভৈরব বাবার দর্শন করতে, দেখেও যেন মন প্রাণ শান্তিতে জুড়িয়ে যাচ্ছে। দেখো কত লোক, কত ছোট বড় বয়স্কা মানে অনেক 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 বলা যাবে না। তো আমরা মোটামুটি 12টা 12:30 বেজে গেছিলো, যদিও রোপওয়েতে টাইম লেগেছিল মাত্র 2 মিনিট যেতে 2 মিনিট আসতে। তো ওখান থেকে এসে ভাবলাম না আর ব্রেকফাস্ট করে লাভ নেই, অনেকটা বেলা হয়ে গেছে, এরপর আমাদেরকে এই বৈষ্ণোদেবী মন্দির থেকে একদম কাটরা পর্যন্ত আবারও পায়ে হেঁটেই নেমে যেতে হবে। তো তার জন্য ভাবলাম চলো অনেকটা বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট আর করব না, একটু খাবার খেয়ে নিই। আর জম্মুর রাইস আর ওই যে রাজমা রাজমা চাওল তো জম্মুতে ফেমাস। আমি এত জায়গায় গেছি কোনো দিনও কোথাও খেয়ে সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো খাবার কোথাও হয় না, বাট জম্মুর রাজমা চাওল গাইস তোমরা যারা যারা জম্মু গেছো জানো, আর যারা যাওনি নেক্সট ইন ফিউচারে কখনো যাবে জম্মু রাজমা চাওল একবার টেস্ট করবে, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। তো আমরা পুজো টুজো দিয়ে, যেহেতু ভাত খাওয়া হয়নি 2 দিন, তো পুজো দিয়ে আমরা যখন একদম মাতা রানী আর ভৈরব বাবা দর্শন কমপ্লিট করে আমরা বাড়ির পথে আবার রওনা দিয়েছি, তখন আমরা ওখানে হোটেল থেকে রাজমা চাওল খেয়ে তারপরেই এসছি, কারণ আমার বাবানও একটু ভাতের জন্যই প্রাণটা তার থাকে, ভাত করে, আর আমাদের একটু ভাত না খেলে দিন যায় না। তো যখন পুজো টুজো সমস্তই আমাদের দেয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো, তো তখন আর ভাত খেতে দোষ কি, তাই একটু রাজমা চাওল ওখানকার টেস্ট করে নিলাম, তারপর আমরা ওখান থেকে হাঁটতে শুরু করেছি। আর বৈষ্ণোদেবী মন্দিরে আমাদের কাটরা থেকে উঠতে টাইম লেগেছিল মোটামুটি 5.5 ঘন্টা, 5.25 ঘন্টা, আর আমরা ওখান থেকে নেমেছি 12টায়, হাঁটতে স্টার্ট করেছি আমরা 2:30টার দিকে নেমে পড়েছি কাটরাতে। তো ওখান থেকে আবার আমাদের ট্রেন ছিল, তো সেই মতো আমরা ওখান থেকে ট্রেন ধরে আবার চলে এসেছি আমাদের কোয়ার্টারে পাঞ্জাবে। তো আমাদের জার্নিটাতে যে এতটা স্মুথ হবে, এতটা স্মুথলি আমরা ওখান থেকে ঘুরে আসবো মাতা রানীর দর্শন করে, ভৈরব বাবার দর্শন করে, যেটা আমি এখনও বলছি আমার স্বপ্নতেও কখনো আসিনি যে আমি বৈষ্ণোদেবী মন্দিরে পায়ে হেঁটে যেতে পারবো। তো ফাইনালি
আমরা এই দুটো মন্দির দর্শন করে আসতে পেরেছি। সত্যি 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 আমি অনেক লাকি বলবো নিজেকে, আর তার সাথে আমার ছোট্ট বাবানও। তো গাইস, আমরা যখন ওখান থেকে আসছিলাম, যেহেতু বাবানকে একটা ট্রলি করে দিয়েছি কারণ বাবানের ঘুম পাচ্ছিল, আর ঘুমন্ত ছেলে নিয়ে হেঁটে আসা কতটা কষ্ট সেটা সবাই জানো। যেদিন আমরা উপরে উঠেছিলাম সেদিনে তো গেছিল বাবান হাঁটতে হাঁটতে, দৌড়াতে দৌড়াতে, রাস্তার পাথর কুড়াতে কুড়াতে, ফুল মস্তিতে, ফুল এনার্জিতে। বাট রাত্রিতে অনেকটাই টায়ার্ড হয়ে গেছে ঠিকমতো ঘুম না হওয়ার জন্য। যেহেতু আমরা নেক্সট মর্নিংয়ে সকাল সকাল 6টায় ঘুম থেকে উঠে স্নান টান করে আবারও আমরা ভৈরব বাবার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, তাই সবাই আমরা অনেকটা টায়ার্ড ছিলাম। বাট পায়ে যন্ত্রণাটা সেই টাইমে হয়নি, ওখান থেকে বাড়ি আসার পরে 3 দিন 4 দিন মতো পুরো শরীরে একটা পেন হচ্ছিল মারাত্মক। বাট যতক্ষণ পর্যন্ত আমরা ওই এলাকায় ছিলাম ততক্ষণ কোনো পেন বুঝতে পারিনি। তো যেহেতু বাবানের ওই টাইমে খাওয়া দাওয়া করে আসার পর একটু ঘুম পাচ্ছিল, তাই আমরা ডিসিশন নিলাম বাবানকে একটা ট্রলি করে দেওয়া হবে। আর যাওয়ার দিনে বাবানকে ট্রলি করে দিয়েছিলাম, বাট বাবানকে ট্রলি থেকে নামাতে হয়েছে কারণ বাবান ট্রলিতে কমফর্টেবল ছিল না। বাবান রাস্তায় পাথর কুড়াতে কুড়াতে দৌড়াতে দৌড়াতে গেছে, তো সেখানে সে ট্রলিতে কিভাবে থাকবে। তাই আসার সময় যেহেতু বাবানের ঘুম পাচ্ছিল, আর ঘুমন্ত ছেলে নিয়ে এইভাবে আসা এতটা রাস্তা পাহাড়ি রাস্তায় পসিবল নয়, তাই বাবানকে একটা ট্রলি করে দিয়েছি। আর ট্রলিতে বাবান ঘুমিয়ে গেছিল, ওই ওনারা দাদারা ছিলেন, ওনারা নিয়ে আসছিলেন। তো তাদের সাথে যাতে আমার বাচ্চা হারিয়ে না যায়, যেহেতু একটা ছোট্ট বাচ্চা, তো তাদের সাথে পুরো মানে একদম ফুল স্পিডে আমরা এসছি। তো সবাই তো আমাকে দেখে এটাই বলছে, সত্যিই ম্যাডাম স্যালুট আপনাকে, আপনি যে একবারও না দাঁড়িয়ে এতটা রাস্তা মানে 1.5 ঘন্টা হেঁটেছি গাইস, কন্টিনিউ এরকম দৌড়াতে দৌড়াতে এসছি। তারপর এক জায়গায় এসে আবারও একটু সমোসা চাটনি খেয়ে একটু জুস খেয়ে বাকিটা আবারও রিকভার করেছি। মানে 2.5 ঘন্টায় আমরা ওই বৈষ্ণোদেবী মন্দির থেকে কাটরা পর্যন্ত এসছি, মাত্র 2.5 ঘন্টায়। আর আমাদের সাথে যারা ছিল তাদের লেগেছে মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টা, কারণ তারা রেস্ট করতে করতে দাঁড়াতে দাঁড়াতে এসছে। আর আমি আর তোমাদের দাদা ভাই ফৌজি ওয়াইফ বস এইটুকু শখের মানুষকে বিয়ে করেছি, দৌড়াতে তো হবেই। তো একদম ফুল মস্তিতে ফুল এনার্জিতে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি ভৈরব বাবার মন্দির থেকে কাটরা ভৈরব বাবা মন্দির থেকে বৈষ্ণোদেবী পর্যন্ত তো এসছি রোপওয়েতে। তো তারপর যে রাস্তাটা মোটামুটি 13-14 কিলোমিটার মতো, ওই রাস্তাটা আমরা পুরো যেটা পায়ে হেঁটে উঠেছিলাম সেটা একদম দৌড়াতে দৌড়াতে এসছি, ভাবতে পারা যায়। আর আসার সময় যেহেতু ঢালু রাস্তা, পায়ে তো ব্রেক মানছে না, একদম ফুল স্পিডে দৌড়ে যাচ্ছি। তো তারপর দেখো আমরা এখানে পৌঁছে গেছি কাটরায়। আমাদের আই কার্ড সমস্ত কিছু যেখানে আমরা আর্মি কাউন্টার থেকে নিয়েছিলাম সেখানে সমস্ত কিছু জমা করে দিলাম, ওগুলোর আর কোনো প্রয়োজন নেই। এবার আমরা এখানে ওয়েট করব এই আর্মি কাউন্টারে। আমাদের সাথে যে দাদা দিদি দুটো বাচ্চা ফ্যামিলিরা গেছিল তারা কিন্তু হারিয়ে গেছে, অনেকটা পিছিয়ে গেছে। আর ওখানে যেহেতু আমাদের ফোনে কোনো যোগাযোগ ছিল না, কারণ জম্মুতে যাওয়ার পর যে মানে প্রিপেড যে সিমগুলো সেইগুলো কিন্তু একদমই চালু থাকবে না, যেগুলো পোস্টপেড সিম সেই সিম ছাড়া ওখানে সিম অ্যাক্টিভ থাকবে না। তো ফোন কিন্তু একেবারেই অকেজো ছিল। তো আমি তোমাদের দাদা ভাই আর বাবান ওনাদের সাথে কথা বলে ওনারা বলেছিলেন না না ঠিক আছে, তোমাদের বাচ্চা আছে তোমরা ওর সাথে চলে যাও, আমরা আসছি, এরকম একটা জায়গায় গিয়ে আমরা মিট করব। তো সেই জন্য আমরা আর্মি কাউন্টারে এসে আবারও ওইগুলো আই কার্ড জমা দিয়ে ওখানে ওয়েট করছিলাম ওনাদের জন্য। তারপর ওনারা আসার পর ওখান থেকে আবার অটো করে আমরা চলে এসেছি স্টেশনে। তো এখান থেকে আমাদের ট্রেন আছে। তো এখন দেখো মোটামুটি অনেকটা বিকেল গড়িয়ে গেছে, আমরা 2:30টার সময় পৌঁছেছি কাটরাতে। বাট ওখানে আমরা আবারও এই এতক্ষণ 3 ঘন্টা মতো ওয়েট করলাম, যেহেতু ওই দাদা দিদিরা অনেকটা লেট করে দিয়েছিল, আসতে পারেনি। আর একটু বয়স্ক তো একটু প্রবলেমও করছিল, দিদির পায়ে হাতে যন্ত্রণা করছিল, মাথায় যন্ত্রণা করছিল, ঠিকমতো হাঁটতে পারেনি। তো যাই হোক কোনো ব্যাপার না, বাট আমাদের কিন্তু কোনো প্রবলেম হয়নি, মানে একদম
কি বলবো, মানে ঠাকুরের মহিমা না থাকলে, আশীর্বাদ না থাকলে এটা সম্ভব হয় না। এখনো পর্যন্ত এই দেখো বাবান এখনো ফুল এনার্জি, দেখছো কোথায় পায়ে ব্যথা কিছুই ফিল করতে পারছি না, বাট বাড়িতে আসার পরে 3-4 দিন মতো আমাদের গায়ে হাতে প্রচুর পরিমাণে পেন হয়েছে, বাট কোনো পেন কিলার নিইনি, জাস্ট নর্মাল আবার ঠিকও হয়ে গেছে। এই দেখো শ্রী মাতা বৈষ্ণোদেবী কটরা, এখান থেকে আমরা পাঞ্জাব আসার জন্য ট্রেন ধরেছি। তো তারপর ওখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি স্টেশনে, এখানে প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম আবারও কখন আমাদের ট্রেন আসবে। তো তারপর ট্রেনের টাইমটা ছিল মোটামুটি ওই 6:30 নাগাদ। তো ওখান থেকে ট্রেন ধরলাম আর আমরা রাত্রি 11:30-12টার দিকে নেমে পড়েছিলাম পাঞ্জাব স্টেশনে। তারপর ওখান থেকে আমাদের কোয়ার্টারে আসতে আসতে বেশ রাত্রি হয়ে গেছিলো। তো রাত্রিতে এসে ফুল রেস্ট করেছি, অনেকটা বেলা পর্যন্ত নেক্সট মর্নিংয়ে ঘুমিয়েছি। তো এই ছিল আমাদের স্মুথলি জার্নি, কোনো প্রবলেম হয়নি। বাবানকে নিয়ে একটু টেনশানে ছিলাম, বাবানকে নিয়ে কি বলবো, যে আমি নিজে এতটা জিন্দেগিতে কোনো দিনও আমি আধা ঘন্টা কখনো হাঁটিনি, সেই মেয়েটা আজকে 6 ঘন্টা পুরো কন্টিনিউ পাহাড়ি রাস্তায় হেঁটে উপরে বৈষ্ণোদেবী মাতার টানে একদম উপরে উঠে গেছি, এরকম একটা ব্যাপার। তো ওই টাইমের জার্নিটা আমাদের অনেকটা স্মুথলি ছিল, খুব ভালো ছিল, হ্যাপি জার্নি ছিল আমাদের, সব কিছু খুব ভালোই মিটে গেছিলো। তারপর ওখান থেকে আসার পরে জানি না আমাদের সুখের সংসারে কার নজর লাগলো, তো সব তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তো তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো, তোমরা যদি চাও ভালোবাসা দাও, আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলেই আমি তোমাদের সাথে এইভাবে ভিডিওগুলো শেয়ার করব, আপলোড করব। হ্যাঁ, হয়তো একটু লেট আপলোড করছি, বাট অনেকটা প্রবলেমের মধ্যে ছিলাম গাইস, আবারও বলছি। তো তোমরা একটু ভিডিওগুলো দেখো ধৈর্য ধরে, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো তোমরা যদি সাথে না থাকো, ভালোবাসা না দাও, হয়তো আমার ইউটিউব জার্নি আর হলো না, আমাকে ভিডিও করা বন্ধ করে দিতে হবে। একটু একটু করে স্নেহ মায়া মমতা দিয়ে তিল করে গড়ে তুলেছিলাম আমার এই পরিবারটাকে গাইস, 0 থেকে শুরু করেছিলাম, আজকে আমার 8,000 সামথিং সাবস্ক্রাইবার। অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে, হয়তো অনেকটা কষ্ট হবে, বাট কিছু করার নেই, কারণ আজ আমি ভীষণ ক্লান্ত। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, তোমরা কমেন্ট করে জানিও আমি কি ইউটিউব জার্নি এখানেই শেষ করে দেব, নাকি তোমরা আমার সাথে থাকবে, আবারও আমি কন্টিনিউ করব। আজকের মতো এইটুকুই, লাভ ইউ অল, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো গাইস।